আসসালামু আলাইকুম। আবার নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আসা। গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। পরীর সাথে সহবাস। একটা সুন্দরী পরী আমাদের সাথে শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, এই রকম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। ঘটনাটি বুঝতে পারি দুদিন আগে। এক রাতের বেলা, রাত তখন কয়েকটা বাজে জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়া। আমি অনুভব করি আমার পাশে কেউ আছে। নিজের পাশে কাউকে অনুভব করতে রুমের লাইটটা জ্বালাবো, ঠিক তখনই একটা ধোঁয়ার মতো ছায়া জানলা দিয়ে দ্রুত চলে গেল। সেই ছায়াটি চলে যাওয়ার পর আমি রুমের লাইটটা জ্বালিয়ে দেখি আমার শারীরিক কিছু পরিবর্তন। আমার শরীরের কাপড়ও একটু এলোমেলো। এই রকম অবস্থায় রুমের লাইটটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। নিজের শরীরের পরিবর্তন দেখে ভাবলাম স্বপ্নদোষ হয়তো হয়েছে। বিষয়টা তখনও গম্ভীরভাবে নিইনি। এই ঘটনার পরে রাতে আমার সাথে একই রকমের ঘটনা ঘটে। দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটায়। আমি বিষয়টা সিরিয়াস নেই। পরপর দু রাতে একই ঘটনা ঘটায়। আমি পরের রাতে না ঘুমিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে থাকি, কেননা আমি দেখতে চাই আমার রুমে কে আসে। কথা মতো এই রকমভাবে বেশ কিছুদিন শুয়ে থাকার পর দেখি আমার রুমে একটা ধোঁয়া এসে প্রবেশ করলো, আর সেই ধোঁয়া থেকে একটি সুন্দরী নারীর রূপে রূপান্তরিত হলো। একই রকম একটি দৃশ্য দেখে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। তবুও আমি আওয়াজ না করে চুপ হয়ে শুয়ে রইলাম। ওদিক সেদিক সুন্দরী নারীটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে আমার বুকের উপরে তার একটি হাত আলতো করে রাখতেই আমি খপ করে সেই হাতটা ধরে ফেলি। আমি ওনার হাতটা ধরে ফেলে বলে উঠি, কে তুমি? আমি পড়ি। আমার কাছে কি চাও? তোমার ভালোবাসা। তোমাকে আমার ভালো লাগে। খুব সুন্দরী সেই পরীটা আমার সামনে বসে আমার সাথে এইভাবে কথা বলছে। পরীর মায়াবী চেহারার দিকে যেন চোখ সরাতে পারছি না। পরীর মায়াবী চেহারা থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে ওকে বললাম, তুমি কেন আমার কাছে আসো? আগে তো আসতে না। আমি বুঝতে পারি তুমি আমার কাছে এসে আমাকে বাজেভাবে স্পর্শ করো। এক কথায় বলতে গেলে আমার সাথে সহবাস করো। আমার কথায় পরী মিষ্টি একটা হাসি দিয়ে বলল, এতে তোমার ভালো লাগে না বুঝি? আমি দেখি এখানে ভালো লাগার বিষয় নয়, এটা হারাম। আমি তোমাকে চিনি, জানি না তুমি আমার সাথে এমনটা করতে পারো না। পরি, তুমি আমাকে না চিনলে কি হবে? আমি তো তোমাকে চিনি, জানি তোমাকে আমার ভালো লাগে। আমার তো অদৃশ্যভাবে চলি। আমাদের চলার পথে কাকে কখন ভালো লাগে সেটাও নিজেও জানি না। তোমাকে আমার অনেক ভালো লাগে, ভালোবাসি বলে তোমার সাথে সহবাস করি। তুমি মন থেকে একবার মেনে নাও, তোমারও ভালো লাগবে। পরীর এরকম কথাই ওকে বললাম, না, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না, তুমি এখনই চলে যাও। আমার বিরক্ত হয়ে দেখে পরী মিষ্টি কণ্ঠে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একবার না, আমি তোমার কাছে আবার আসবো, বারবার আসবো। ভালো লাগার মানুষের কাছে কে না আসতে চাই বলো? কথাটা বলে পরী আমার কপালে তার একটা আঙুলের স্পর্শ দিতে আমার কিছু মনে নেই। মনে হলো ওর স্পর্শ ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। বন্ধু সুমন ফোন করেছে। ওর ফোন পেয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বাজে, হয়তো কলেজে যাবার জন্য ডাকছে। ঘড়িতে 9টা বাজে দেখে তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে চলে গেলাম কলেজে যাবার পর ক্লাস শেষে মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার এক ফাঁকে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ওদের বলতে ওরা হেসে বলল, সুমন,
কিরে সবুজ, আজকাল তোর সাথে পরীর শারীরিক সম্পর্ক হয় নাকি? সাদিয়া: আরে হতেও পারে। তোর কি ভাগ্য, সবুজের মতো তো পরীকে দেখতেও পারে না, আর তুই ডিরেন্টের পরীর সাথে। এদিকে বন্ধু সুমন আর সাদিয়ার কথা শুনে জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে বললাম, তোমার আবার কি হলো? আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমার কথায় সুমন বলল, রাগ করিস না, কেউ কি চায় তার বয়ফ্রেন্ডের সাথে অন্য কেউ শারীরিক সম্পর্ক করুক? ভাগ্য ভালো কোনো পরী করেছে। কোনো মেয়ে হলে তা জান্নাত তোকে মেরেই ফেলতো। সুমনের কথায় বুঝতে পারলাম জান্নাত আমার কথায় কষ্ট পেয়েছে। আমি কিছু বলার আগে জান্নাত উঠে হাঁটতে লাগলো। ও চলে যাচ্ছে দেখে ওর পিছু পিছু গিয়ে বললাম, জান্নাত এই শোনো না। আর রাগ করছো কেন? আমার কথা তো শুনবা। বা না, যা বাবা, আমি কি এমন বললাম? আমার কোনো কথা না শুনে জান্নাত চলে গেল। আমার কথায় কষ্ট পেয়েছে মনে হয়। জান্নাতের আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। জান্নাত চলে যাওয়ার পর আমি ভাবলাম কাল ওর রাগ ভাঙাবো। এদিকে শরীরটাও ভালো লাগছে না, তাই বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার সেই রাতের ঘটনা। পরীর সাথে সহবাস গল্পটার। বাড়ি যাবার পর সেই রাতের ঘটনা। আগে রাতের মতো এই রাতেও আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যেতে আমি বুঝতে পারি আমার শারীরিক অবস্থা। আমি বুঝতে পারি সেই পরী আজও আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। নিজের এই রকম অবস্থা দেখে উঠে বিছানায় বসে রুমের লাইটটা জ্বালাতে যাব, কিন্তু এ কি, আমার কোথায়? এটা তো আমার রুম না, আশেপাশে তো অন্ধকার লাগছে, জায়গাটাও চিনছি না। নিজেকে অজানা এক জায়গায় দেখে চিৎকার করে মা বাবা ডাকতে লাগলাম। মা বাবা, তোমরা কোথায়? আমি কোথায় আছি? কে কি আছো এখানে? আমার কথায় কোথা থেকে একটা আলোর ঝলকানি এসে পড়লো আমার পাশে, আর সেই আলো থেকে রূপ নিল সেই পরী। সেই পরী আমার কাছে এসে বলল, তুমি চিৎকার করছো কেন? তুমি কি ভয় পাচ্ছ? তা ভয় পাবো না। তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? এটা কোনো জায়গায় আমার বাড়িতে রেখে আসো। মা বাবা তোমার কোথায়? আমার কোথায় কথায় পরি বলল, এই চিৎকার করো না, তোমার চিৎকারে কেউ শুনবে না। আমি তোমাকে নিয়ে আসছি, তোমাকে রেখেও আসবো। পরীর কথায় ওকে বললাম, কিন্তু তুমি আমার সাথে কেন এইসব করছো? আমার এসব ভালো লাগে না। দয়া করে আমাকে বাড়িতে রেখে আসো। পরী, রেখে তো আসবো, তোমাকে রেখে আসবো, আবার নিয়েও আসবো। যখন খুশি তোমার সাথে দেখা করব, সব আমার খুশি, তোমাকে আমার ভালো লাগে। কথাটা জানো নিশ্চয়। কিন্তু আমার তো গার্লফ্রেন্ড আছে, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। তুমি আমার কাছ থেকে চলে যাও। আমার কথায় পরি বলল, ভালোবাসা মায়া এইগুলো ক্ষণিকের জন্য। মন থেকে ভালোবাসতে কেউ পারে না বলো? মিথ্যা ভালোবাসা আড়ালে লুকিয়ে থাকা অনেক অজানা কথা। তাই যাই হোক, তুমি আমার কথায় কাউকে বলবে না। যদি বলো, এই ফল তুমি পরে পাবে। কথাটা বলে পরি তার হাতে আমার হাতটা রাখার সাথে সাথে আমার কিছু মনে নেই। আমার হুঁশ ফিরে সকালে মা বাবার ডাকে। মা বাবা বলছে, বাবা সবুজ, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? মা বাবা ডাকে আমি উঠে বসে বললাম, মা বাবা, তোমরা আমার রুমে কিভাবে এসে আমাকে দরজা খুলুনি? আমার কথায় জবাবে বাবা বললেন, আরে কথা তো সেখানে, তোর ঘরের দরজা খোলা। কেন, দরজা খুলে ঘুমিয়েছিস নাকি? কেউ? আমি তো দরজায় লাগিয়ে ঘুমিয়েছিলাম, দরজা তো খুলিনি। এসব মনে মনে ভাবছি আমি। আমার চুপ করে
থাকতে দেখে মা বলল, কি বাবা, কিছু হয়েছে নাকি? কিন্তু হলে আমাদের বল। মা বাবার কথায় তখন ওদের কিছু না বলে কথাটা এড়িয়ে গেলাম। ওদের বললাম, না মা, তেমন কিছু না, ঘুমের ঘোরে হয়তো আমি দরজা খুলেছিলাম। তুমি যাও, আমার জন্য খাবার রেডি করো, আমি বাইরে যাব একটু। আমার কথায় মা বাবা চলে যাওয়া, আমি উঠে গোসল করে খাবার খেয়ে বাড়ি গেলাম জান্নাতের সাথে দেখা করতে। বাড়ি গিয়ে জান্নাতের সাথে দেখা হতেও বলল, কয়েকবার ফোন করেছি, ফোন ধরো না কেন? রাত্রের বেলাও ফোন দিলাম, ধরো না, সমস্যা কি তোমার? জান্নাতের কথায় জবাবে ওকে বললাম, না মানে রাতে অনেক ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গিয়েছিলাম, আর সকালে উঠতে দেরি হয়েছিল বলে তোমার ফোন ধরতে পারিনি, সরি। হ্যাঁ, হয়েছে, তোমাকে আর সরি বলতে হবে না, আমি সবই বুঝি। বুঝলা? তোমার কি হয়েছে সবুজ, বলো তো আমাকে। কালকেও কি সব বলছিলে, খুন করি নাকি তোমার সাথে সহবাস করে, এইসব কি ধরনের কথা? হ্যাঁ, জান্নাতের কথাই ওকে বললাম, সত্যি তো বলেছি, গতকালে রাত্রে সেই পরীটা আমার সাথে এই সব করেছে। কি করব বলো তো, এই রকম একটা ঘটনা না পারছি মা বাবাকে বলতে, না পারছি অন্য কারোর সাথে শেয়ার করতে। বন্ধুদের বললে ওরা মজা করে, আর তোমাকে বললে তো রাগ করে, বিশ্বাস করতে চাও না। আমার কথায় জান্নাতের একটু সিরিয়াস হয়ে বলল, সবুজ, আসলে কি পরি তোমার সাথে সহবাস করে? আমি, হ্যাঁ জান্নাত, সত্যি, বিশ্বাস করো, আমাদের ভালোবাসা কসম, এই রকমই ঘটনা ঘটেছে আমার সাথে। জান্নাত, হ্যাঁ আল্লাহ, এই রকম ঘটনা তাহলে সম্ভব? পরি কেন তোমার সাথে এসব করতে আসবে? আমি জানি না, সেই পরির সাথে আমার কথা বলছি আমি, নাকি ওনার ভালো লাগে তাই আমার কাছে আসে এইসব করে। জান্নাত, মানে কি পরি মানুষকে ভালো লাগে? মানে তুমি ওনাকে বলনি তুমি আমাকেও ভালোবাসো, আমরা রিলেশন করি? আমি বলেছি, তবুও তো কাজ হচ্ছে না। জান্নাত, সবুজ, আমার মনে হয় কি তোমার একজন কবিরাজের কাছে যাওয়া উচিত। আমি কবিরাজের কাছে যাব? কার সাথে? মা বাবাকে এইসব বলা যায় কেমন একটা লাগে না? জান্নাত, সেটাও ঠিক আছে, চলো, আমি তোমার সাথে যাচ্ছি, আমার সাথে নিয়ে চলো, দেখি কবিরাজ কি বলে। জান্নাতের কথায় আমি কথা না বাড়িয়ে দুজনে চলে গেলাম একজন কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে আমি ওনাকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে খুলে বললাম। আমার কথা শুনে কবিরাজ বললেন, হ্যাঁ, এই রকম ঘটনা হয়, অনেক ঘটেছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু জানতে পারি কি না। কথাটা বলে কবিরাজ চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানতে পড়তে লাগলো। এই ঠিক কিছুক্ষণ পর কবিরাজ চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল, কই, আমি তো কিছুই দেখতে পারলাম না, আমার মনে হয় এ সব তোমার মনের ভুল, তুমি মনে হয় স্বপ্নই সব দেখো, স্বপ্নকে বাস্তব মনে করেছো। কবিরাজের কথায় আমি বললাম, না না না, আমি বাস্তবে দেখি, কথাও বলি। তখন কবিরাজ বলল, এটা তোমার মনের ভুল, এটা এক ঘোর, তুমি পরীকে দেখো স্বপ্ন আর মনে করো সেটাই বাস্তব। তুমি চিন্তা করানো করানো আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, এটা কোমরে বা ডান হাতে পরে নাও, আশা করি কোনো সমস্যা হবে না। যদি আজ রাতে কোনো সমস্যা হয় তাহলে কালকে আমার সাথে আরেকবার দেখা করো। এই বলে কবিরাজ আমাকে একটা তাবিজ দিলেন। আমি তাবিজটা পরে বাড়িতে চলে গেলাম। ওদিকে জান্নাতও চলে গেল ওর বাড়িতে। আমি বাড়িতে যাওয়ার পর মা বাবা কিছু বলেনি, অপেক্ষা করতে থাকে রাতের জন্য। অনেক অপেক্ষার পর দিন বেরিয়ে রাত এলো। রাতে আমি আমার খাবার শেষে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে হঠাৎ সেই পরীর ডাকে ঘুম ভেঙে গেল। আমার পরীর ডাকছে আর বলছে, কী রে ভাবছো, হাতে তাবিজ পড়লে আমি তোমার কাছে আসতে পারবো না, এসব তাবিজ টাবিজ আমার কিছুই করতে পারবে না।
ওইসব তাবিজ টাবিজ আমার কিছুই করতে পারবে না। তুমি কবিরাজের কাছে গেছো, কবিরাজ তো আমার ব্যাপারে কিছুই বলতে পারলো না, ও আমার ক্ষমতার বাইরে। পরীর মুখে কথাগুলো শুনে অবাক হয়ে বললাম, তুমি কিভাবে জানো আমি কবিরাজের কাছে গিয়েছি? আমার কথায় জবাবে পরী বললেন, আমি তোমাকে নজরে রাখি। কবিরাজ আমার ব্যাপারে কিছু জানতে না বলতে পারবে না। তুমি হয়তো আমার স্পর্শ জানো না। তোমাকে যে কবিরাজ তাবিজ দিয়েছে, আমি ওর কানের মধ্যে এমন জোর থাপ্পড় মেরেছি যে ও সেই কানে আর শুনতে পারবে না। তুমি কাল ওর কাছে গেলে জানতে পারবে ওই কবিরাজের একটা কানে শুনতে পাচ্ছে না। তোমাকে বারবার একটা কথা বলছি, এখনও বলি, ভালো লাগে তোমাকে। তোমার কাছ থেকে আমাকে কেউ ছাড়াতে পারবে না। তুমি শুধু আমার ভালোবাসা। তোমাকে যে মেয়েটা ভালোবাসে আমি তারও অবস্থা খারাপ করে দিয়েছি। ওকে এমন ভয় দেখিয়েছি যে সে কখনো ভুলতে পারবে না। কথাটা বলে সেই রাতের জন্য চলে গেলেন পরী। চলে যাবার পর আমার চিন্তায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় জান্নাতকে ফোন দিলাম, কিন্তু ফোনটা রিসিভ করলো জান্নাতের মা। ও মা ফোন রিসিভ করতে আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি, আমি সবুজ, জান্নাত কই? আমার কথায় জবাবে উনি বললেন, জান্নাত তো অনেক জ্বর বাবা, ঘুমিয়ে আছে। আন্টির কথায় ফোনটা রেখে চিন্তা করতে লাগলাম পরীর কথা। তাহলে পরীর কথা ঠিকও নিশ্চয়ই জান্নাতকে ভয় দেখিয়েছে। ভয়ে হয়তো জান্নাতের জ্বর আসছে। জান্নাতের যদি এই অবস্থা হয় তাহলে ওই কবিরাজের কি হবে? যাই তো ওনার কাছ থেকে ঘুরে আসি। কথা মতো রেডি হয়ে সেই কবিরাজের কাছে চলে গেলাম। গতকালে যার কাছে গিয়েছিলাম সেই কবিরাজের কাছে গিয়ে উনি কিছু বলার আগে আমি বললাম, কিও কবিরাজ সাহেব, পরীর থাপ্পড় কেমন খেলেন? কানে শুনতে পারেন তো? আমার কথায় কবিরাজ অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানলে আমি পরীর থাপ্পড় মেরেছে? ওনার কথায় জবাবে বললাম, পরী বলেছিল কালকে। আপনি তো বিশ্বাস করেননি। পরী আমার বাস্তবে আসে, আপনি তো বলতে স্বপ্ন আসে, এমন বিশ্বাস হলো তো? আমার কথায় কবিরাজের মাথা নিচু করে বলল, হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি ওই পরীর ক্ষমতা আমার থেকে অনেক উপরে। আমি বলি কি, তুমি তোমার মা বাবাকে বিষয়টা জানাও আর অন্য কোনো হুজুর বা কবিরাজের কাছে যাও। সেই কবিরাজের কথায় নিজের মধ্যে ভয়টা আরও বেড়ে গেল। মনের মধ্যে ভয় নিয়ে ওনাকে বললাম, আচ্ছা, আপনার পরিচিত কোনো হুজুর বা কবিরাজ আছে কি? আমার কথায় উনি বললেন, হ্যাঁ আছে, একজন হুজুর আছে। উনি সেই মাপের বড় হুজুর না হলেও অনেক কিছু জানেন। ঠিক ঠিকানা দিচ্ছি, তুমি ওনার সাথে দেখা করতে পারো। কবিরাজের কথা মতো ওনার কাছে থেকে ঠিকানা নিয়ে চলে গেলাম সেই হুজুরের বাড়িতে। সেই হুজুরের কাছে যাবার পর ওনার বললাম, আমাকে এই কবিরাজ পাঠিয়েছে। উনি আপনার কথা বলল। আমার কথায় হুজুর জিজ্ঞাসা করলেন, কি কারণে আসছো বলো? হুজুরের কথায় ওনাকে পুরো বিষয়টা খুলে বললাম। আমার কথায় হুজুর বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে সেই পরী তোমাকে পছন্দ করে। আর একটা কথা জেনে রাখো, পরী কিন্তু এমনি এমনি কারো সাথে শারীরিক সম্পর্ক করে না কারণ ছাড়া। তুমি বাবা আমার কাছে আসছো, কিন্তু আজ তুমি কিছুই জানতে পারবে না। তুমি কালকে আমার কাছে কষ্ট করে একবার এসো, আমি আজকে খবর নিয়ে দেখি কিছু জানতে পারি কি না। কালকে তোমাকে জানাবো যা কিছু জানতে পারি। হুজুরের কথা মতো বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর মা বলল, কী রে বাবা, কোথায় গিয়েছিলি? তোকে এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে কি? মায়ের কথায় আমি বললাম, না মা, কিছু হয়নি, এমনি খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। হঠাৎ কিছুদিন থেকে আমার সাথে অদ্ভুত রকম ঘটনা ঘটছে, যেটা মা বাবাকে
বলতেও লজ্জা লাগে। জানি না হঠাৎ আমার সাথে কেন এইসব করতে শুরু হলো। জানি না এইসব শেষে পরিণত কি। হুজুর তো বলল কালকে কিছু জানাবে, সে আশাতে সেই দিনটা চলে গেল। সেই রাতে কোনো সমস্যা হলো না। পরের সকালে জান্নাত ফোন করলেন। ওর ফোন রিসিভ করে বলল, সবুজ তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কোনো সমস্যা কি তোমার শরীরের? এমন কেন, জ্বর কি কমেছে? জান্নাত, হ্যাঁ আমার জ্বর কমেছে। আমাকে নিয়ে স্টেশন করানো। তুমি আজ কলেজে আসবে না? কলেজে আসার আমিও আসছি না, ওখানে কথা হবে। জান্নাতের কথায় ওকে বললাম, আজ মনে হয় কলেজে যাওয়া হবে না। তুমি কলেজ থেকে ফেরার সময় কল করে, আমি একটা কাজের বাইরে যাচ্ছি, কাজ শেষে আমি তোমার সাথে দেখা করে নেব। আমার কথায় রাজি হয়ে জান্নাত ফোন রেখে দিলেন। এদিকে আমি রেডি হয়ে চলে গেলাম সেই হুজুরের বাড়িতে। হুজুরের বাড়িতে যাবার পর উনি বলল, তুমি আসছো, বসো। হুজুরের কথায় বসে ওনাকে বললাম, হুজুর কিছু জানতে পারছেন কি? আমার কথায় হুজুর বললেন, দেখো বাবা, তোমার কাছে যে পরী আসে আমার মনে হয় সেই কোনো সাধারণ পরী না। আমার কাছে একটা ছাত্র জেন থাকে, ও আমার কাছে শিক্ষা নেয়। আমি আমার সাথে থাকা ছাত্র জেনকে দিয়ে তোমার ব্যাপারে খবর নিতে জানতে পারছি তোমার কাছে পরী এমনি এমনি আসে না। তুমি হয়তো ভাবছো পরী তোমার সাথে শুধু শারীরিক সম্পর্ক করতে আসে, তোমাকে পছন্দ করে সেই জন্য আসে, কিন্তু ও তোমার সাথে শুধু এই সব করতে আসে না। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। তোমাকে এক কথায় বলতে গেলে পরীর ইচ্ছা করে তোমার কাছে আসেনি, পরীকে তোমার কাছে পাঠানো হয়েছে। কে শরীর পরীকে আমার কাছে পাঠানো হয়েছে মানে কে পাঠিয়েছেন? আমার কথায় হুজুর বললেন, এত কিছু তো জানতে পারিনি বাবা। আমার ছাত্র জেন এক্ষুনি যুবক, ও বেশি কিছু খোঁজ নিতে পারেনি। ও বেশি কিছু খোঁজ করতে গেলে ওই পরী ওকে মেরে ফেলবে। আমি যতটুকু জানতে পারছি তোমাকে জানালাম। আমার বিষয়টা অনেক জটিল মনে হচ্ছে। তুমি তোমার মা বাবাকে বিষয়টা জানাও, আর আমার থেকে বড় ও মাপের হুজুর বা কবিরাজ দেখাও। হুজুরের কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শরীরে পরীকে আমার কাছে কে পাঠালো? এই পিছনে আসলে রহস্য কি? এই পিছনে কি আসলে কোনো লুকিয়ে আছে? হুজুরের কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরীকে আমার কাছে কে পাঠালো? এর পিছনে কি আসল কোনো রহস্য লুকিয়ে আছে? এসব ভাবতে ভাবতে হুজুরের কাছ থেকে বেরিয়ে জান্নাতকে ফোন দিয়ে ওর সাথে দেখা করলাম। জান্নাতের সাথে দেখা হতেই ও বলল, কোথায় গেছো? কলেজে আসলে না যে আজকে? ওর কথায় জবাবে মন খারাপ করে বললাম, একজন হুজুরের কাছে গিয়েছিলাম। হুজুরের কাছে গিয়েছিলে? কি বলল উনি? বলে উঠল জান্নাত। ওর কথায় ওকে বললাম, হুজুর বলল যে পরী আমার কাছে এমনি এমনি আসেনি, সে পরীকে নাকি আমার কাছে পাঠানো হয়েছে। তোমার কাছে পরীকে পাঠানো হয়েছে মানে? সবুজ, আমার মনে হয় ব্যাপারটা খুব জটিল। তোমার যদি কিছু হয়ে যায়, এমন কি করব ভাবছো? আমি বললাম, দেখি কি করা যায়। তুমি এসব নিয়ে চিন্তা করো না। তোমার জ্বর কমছে তো? হ্যাঁ আমার জ্বর কমেছে। জানো, ওই পরীটার ভয়ঙ্কর চেহারা দেখে আমার জ্বর আসছে। আমি তোমার গার্লফ্রেন্ড, সেই জন্য কি এমনটা করেছে? আমাকে ভয়ঙ্কর রূপে ভয় দেখিয়েছে। আমি বললাম, হ্যাঁ পরীটা আমাকে বলেছিল এসব। তুমি এইসব নিয়ে টেনশন করো না, আর সন্ধ্যার পর কোনো কারণে ছাড়া বাইরে বের হও না, তাহলে পরী আবার তোমার কোনো ক্ষতি করতে পারে। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। জান্নাতেও চলে গেল ওর বাড়িতে। আমি বাড়িতে
আসার পর সেই রাতে খাবার সময় আমি মা বাবাকে আমার বিষয়ে সব কিছু খুলে বলি। সব কথা শুনে তো মা বাবা অবাক। তোমার কথা শুনে মা বাবা ভেবেছিল আমি হয়তো মজা করছি। পরে ভালো করে বুঝিয়ে বলার পর বাবা বলল, সবুজ, তোর সাথে এরকম একটা ঘটনা ঘটে, তুই আগে কেন আমাকে বলিসনি? বাবার কথায় আমি বললাম, এইরকম কথা তোমাকে কেমনভাবে বলি? ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও তো দিন দিন বিষয়টা জটিল হয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে তোমাকে বললাম। আমার কথায় মা বললেন, তোর সাথে যা ঘটছে এসব তো স্বাভাবিক কিছু নয় বাবা, এসব আমাদের আগে বলা উচিত ছিল। সবুজের বাপ, এখন কি করা যায় বলো না? তাই তো বলি, আমার ছেলেটা কয়েকদিন ধরে এইরকম মরা হয়ে থাকে কেন? ওর শরীরটা দেখছো একবার কেমন শুকিয়ে গেছে। তুমি কিছু একটা করো না। মায়ের কথায় বাবা বললেন, তোমার ভাই মানে সবুজের মামা একজন বন্ধু আছে না? না, উনি তো নামকরা কবিরাজ, ওনার অনেক নামডাক। সবুজে নিয়ে কালকে ওনার কাছে যাই। উনি তো বড় মাপের কবিরাজ, আশা করি ওনার কাছে গেলে উনি সবটা বলে দেবেন। বাবার কথায় মা বললেন, হ্যাঁ তাহলে তাই হোক, কালকে ওনার কাছে নিয়ে যাও। মা বাবার কথায় আমি খাবার শেষে রুমে চলে গেলাম। রুমে যাবার কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসলো। আমি যখন ঘুমে তখন একটা স্বপ্ন দেখি। আমি দেখি সেই পরী আমার কাছে এসে বলছে, সবুজ, তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি যা চাই তাই পাই, জোর করে হলেও সেটা আদায় করে নেই। এখন বলি পরী আমার বুকে মাথা রাখে। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যেতে দেখলাম এক অবাক করা দৃশ্য। আমি স্বপ্ন দেখছি পরী আমার বুকে মাথা রেখেছিল। এখন ঘুম ভেঙে যাবার পর সেটা বাস্তবে দেখছি। আমি দেখি পরী আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এটা দেখে ওকে আমার বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওকে সরিয়ে দিয়ে বললাম, এ কি করছো? আমার কথায় জবাবে পরী বলল, আমার পাওনা জিনিস আদায় করছি। আজকেও না পেলেও অনেক বড় ক্ষতি হয়ে যেত। পরীর কথায় বুঝতে পারলাম আজকেও সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। নিজের শরীরের পরিবর্তন দেখে ওকে বললাম, তুমি আজকেও আমার সাথে এমনটা করলে? আমি বারবার নিষেধ করার পরেও এইরকম একটা কাজ করে যাচ্ছ। তুমি এখান থেকে চলে যাও। কথাটা বলে চিৎকার দিয়ে মা বাবাকে ডাকতে লাগলাম, কিন্তু এ কি, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি ঠিক চিৎকার দিচ্ছি, কিন্তু সেটা কেউ শুনতে পাচ্ছে না। এদিকে আমাকে চিৎকার করতে দেখে পরী বলল, কেন মিচিমিচি চিৎকার করো? কেন মিচিমিচি হুজুর বা কবিরাজের কাছে যাও? এসব করে কোনো লাভ হবে না। ঘুমাও তো তুমি, এখন আরাম করে ঘুমাও। আমি এখনকার জন্য চলে যাচ্ছি। কথাটা বলে চলে গেল পরী। পরী চলে যাবার পরে ভয়ে আর ঘুম আসছিল না। না কি জানি পরী আবার কি করে। এই চিন্তায় না ঘুমিয়ে বাকি রাতটুকু পার করে দিলাম। রাত বেরিয়ে সকাল হলো। সকালে হতেই উঠে গোসল করে নিজের ঘরে এসে রেডি হচ্ছিলাম মা বাবার সাথে বড় কবিরাজের কাছে যাওয়ার জন্য। আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম তখন খেয়াল করলাম আমার গলায় একটা সাইডে দুটো কালো চিহ্ন। এটা কিসের চিহ্ন? জায়গাটা স্পর্শ করতে একটু ব্যথা অনুভব করলাম। ওদিকে মা বাবা রেডি হয়ে আমাকে ডাকছে, তাই এসব কিছু না ভেবে মা বাবার সাথে চলে গেলাম সেই কবিরাজের বাড়িতে। কবিরাজ আমার মামার ভালো বন্ধু, সেই হিসাবে মা বাবাকে আগে থেকে চিনত। সেখানে যাবার পর উনি আমার বসতে বললেন।
কথা মতো আমি বসে ওনাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে কবিরাজ বললেন, বিষয়টা তো ভালো দেখছি না। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আমার একটা বিশেষ রুম আছে, সেখানে আমার সাথে থাকা জেনেদের সাথে কথা বলি, ওদের দিয়ে খোঁজ খবর নেয়। আমি সবুজের ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়ে আপনাদের বলছি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি না আসা পর্যন্ত কোথাও যাবেন না, আমাকে ডাকতে রুমেও ঢুকবেন না। এই বলে কবিরাজ তার বিশেষ রুমে গিয়ে দরজা বন্ধ করে কি জানি করতে লাগলো। আমরা বাইরে থেকে শুনছি উনি কী রকম ভাষায় জানি কার সাথে কথা বলছেন। এইভাবে চলে যাওয়া কিছু সময় চলে যাওয়ার পরও কবিরাজ বের হয় না। আমরা এদিক কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকি। এইভাবে একটু একটু করে কেটে যায় প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর কবিরাজ রুম থেকে বের হয়। উনি রুম থেকে বের হতে আমরা দেখি ওনার চোখে মুখে চিন্তার ছাপ। উনি এসে আমাদের পাশে বসলেন। এদিকে ওনাকে দেখে বাবা বললেন, ভাই কিছু জানতে পারলেন কি? বাবার কথায় কবিরাজ যা বললেন সেটা শুনে আমরা বিশ্বাস করতে পারছি না। কবিরাজ বললেন, ভাই আমি রুমে গিয়ে আমার সাথে থাকা 2জন শক্তিশালী বার্তাবাহক জেনকে পাঠিয়ে আপনার ছেলের কাছে আসা পরীর বিষয়ে খোঁজ নিতে। আমার সাথে থাকা জেন 2জন প্রথম খোঁজ নিয়ে আসে। আমাকে যা বললেন সেটা শুনে আমি নিজেও অবাক হই। সেই জেন 2জন বললেন, আপনার ছেলের কাছে যে আসে সে সাধারণ কোনো পরী নয়, ওর বয়স 1000 বছর। আর ওই পরী এত সহজে কারো কাছে আসে না। ও এমনি আপনার ছেলের কাছে আসেনি, ওকে আপনার ছেলের কাছে পাঠানো হয়েছে কালো জাদুর মাধ্যমে। আপনার ছেলেকে ভয়ঙ্করভাবে কালো জাদু করা হয়েছে। কালো জাদু ওই পরীকে আপনার ছেলের কাছে পাঠানো হয়েছে আপনার ছেলের ক্ষতি করা, মেরে ফেলার জন্য। সেই পরীর আপনার ছেলের সাথে শুধু শারীরিক সম্পর্ক করে না, ওর শরীর থেকে রক্ত চুষে নেয়। কবিরাজের কথায় আমি আমার গলায় সেই চিহ্নটা কথা মনে করলাম। এই মুহূর্তের মধ্যে যেন বুকটা ধকফক করে উঠল। সেই কবিরাজ আরও বললেন, সেই পরী আপনার ছেলের সাথে মোট 7 বার শারীরিক সম্পর্ক করবে। এখন পর্যন্ত 4 বার করেছে, আর 3 বার বাকি। 7 বার করতে পারলে আপনার ছেলে মারা যাবে। এই পরী হবে আরও অনেক শক্তিশালী, এই জন্য সেই পরী আপনার ছেলের কাছে আসে। কবিরাজের কথায় বাবা বলল, ভাই এসব কি বলেন? আমার ছেলেকে কি কালো জাদু করলো?